আজকে যেটা স্টার্ট করব, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড পড়বো, মেটাল অক্সাইডের কেমিক্যাল প্রপার্টিজ পড়বো। মেটাল অক্সাইডকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মেটাল অক্সাইডকে আমরা মেটাল অক্সাইড MO দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ডিপেন্ড করছে যে মেটালটা কোন মেটাল। যদি সোডিয়াম হয় তাহলে Na2O হবে, আর যদি ম্যাগনেসিয়াম হয় তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এইভাবে হবে। তো কোনটাতে 2 হবে কোনটাতে 1 হবে সেটা আমরা বলতে পারি কোথা থেকে, সেটা বলতে পারবো ওই যে শিখেছিলাম ওরকম কেমিক্যাল ফর্মুলা লেখা। সোডিয়াম আর অক্সিজেন আছে, অক্সিজেনের ভ্যালেন্সি 2, সোডিয়ামের ভ্যালেন্সি 1। এবার ক্রস করো, তাহলে কি পাবো Na2O। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে অক্সিজেন, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, এর ভ্যালেন্সিও 2। ক্রস করো, তাহলে কি পাচ্ছি Mg2O2। এবার 2 2 আছে, তার মানে একে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড লিখতে পারি। ঠিক আছে, তো দেখো, যাই হোক ওটা তো গেল। এরপরে আমরা যেটা পড়বো মেনলি সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস সম্বন্ধে পড়বো, মেটাল অক্সাইডের কেমিক্যাল প্রপার্টিস। তো ফার্স্টলি আমাদেরকে জানতে হবে যে এটা অ্যাসিডিক নাকি বেসিক নাকি মেটাল অক্সাইড। তো মেটাল অক্সাইডস আর জেনারেলি বেসিক ইন নেচার। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা জানলাম কি করে যে এটা বেসিক ইন নেচার। সেটা আমরা জানতে পেরেছি লিটমাস টেস্ট থেকে। কি থেকে? লিটমাস টেস্ট থেকে। লিটমাস টেস্টটা কি জিনিস? যখন আমরা লিটমাস পেপারকে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ মেটাল অক্সাইডে আমরা ডিপ করব, তখন রেড লিটমাস ব্লু লিটমাসে কনভার্ট হবে। আর রেড যদি ব্লুতে কনভার্ট হয় তাহলে সেটা কি? দ্যাট ইজ বেস, তাহলে এটা গেল আমার মেটাল অক্সাইডের বেসিক নেচার না অ্যাসিডিক নেচার সেটা, এবং সেটা জানতে পারলাম কি? লিটমাস টেস্ট করে। এবার বলছে অ্যাকোয়াস সলিউশন অফ মেটাল অক্সাইড কেন বেসিক হচ্ছে, তার কারণটা হচ্ছে যখন কোনো মেটাল অক্সাইডকে তুমি জলের মধ্যে ডিজলভ করছো, কারণ তার অ্যাসিডিটি বা বেসিসিটি মেজার করতে গেলে তো আমার কি দরকার? ফার্স্টলি সেটাকে অ্যাকোয়াস সলিউশন দরকার। তো মেটাল অক্সাইডের এবার অ্যাকোয়াস সলিউশন করতে গেলে জলে তাকে ডিজলভ করতে হবে, আর জলে ডিজলভ করা মাত্রই তুমি পেয়ে যাবে মেটাল হাইড্রোক্সাইড। আর এই হাইড্রোক্সাইড জলে গিয়ে আবার কি দিবে? মেটাল ক্যাটায়ন, হাইড্রোক্সাইড আয়ন। এটাই তো আমার বেসিসিটির কারণ। বেস অ্যাকোয়াস সলিউশনের বেসিসিটির কারণ কি? OH মাইনাস। তাহলে এইভাবে আর কি, যে মেটাল অক্সাইড আছে সেই মেটাল অক্সাইডগুলো বেসিক ইন নেচার কিভাবে বিহেভ করে, এটা হচ্ছে তার প্রমাণ। ওকে, এরপরে দেখি কেমিক্যাল রিয়াকশন। মেটাল অক্সাইডের কেমিক্যাল প্রপার্টিসে প্রথম স্টেপ কি পড়লাম, যে এরা হচ্ছে বেসিক ইন নেচার। এরপরে কেমিক্যাল রিয়াকশন পড়ব। ফার্স্ট রিয়াকশন কার? না মেটাল অক্সাইডের সাথে ওয়াটারের। এখানে এক্ষুনি বলছিলাম যেটা, যে মেটাল অক্সাইডকে যখন জলের মধ্যে ডিজলভ করব তখন মেটাল হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক আছে, মেটাল হাইড্রোক্সাইড। এবার সব মেটাল হাইড্রোক্সাইড কি জলে ডিজলভ হবে? না, বলছে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড তারা জলের মধ্যে খুব ইজিলি ডিজলভ করে। They are soluble in water and they easily form strong basic solution alkali base NaOH, KOH, etc. এগুলো কি? এগুলো হচ্ছে অ্যালকালি বেস। অ্যালকালি বেস কাকে বলে? অ্যালকালি বেস হচ্ছে সেই বেসগুলো যে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন OH মাইনাস রিলিজ করতে পারে। The base which is capable of releasing OH minus in aqueous solution or water is known as alkali base.
এবার আমার প্রশ্ন হচ্ছে, সব মেটাল অক্সাইড, প্রশ্ন নয় বক্তব্য, অল মেটাল অক্সাইড ডু নট ডিজলভ ইন ওয়াটার। এই জন্যই আমি কথাটা লিখেছিলাম জেনারেলি, যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকো, পুরানো যে পিছনের যে আমি লিখেছিলাম যে মেটাল অক্সাইড জেনারেলি বেসিক ইন নেচার, সবসময় আমি জেনারেলি কথাটা লিখে থাকি। আর কেমিস্ট্রিতে সবসময় জেনারেলি কথাটাই ব্যবহার করবে তোমরাও, কারণ কখন যে কি এক্সেপশন বেরিয়ে পড়বে আমি নিজেও জানি না, যে সায়েন্টিস্ট সেও জানে না। তো সেই জন্য যে সবসময় জেনারেলি বা কমনলি এই কথাগুলো সবসময় ব্যবহার করতে থাকবে, এটা বেটার হবে। তো যত মেটাল অক্সাইড আছে, এমও মানে হচ্ছে মেটাল অক্সাইড, সবাই কিন্তু জলে ডিজলভ করে না। কিছু কিছু মেটাল অক্সাইড যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, অর্থাৎ অ্যালকালি মেটাল যারা আছে, অ্যালকালি মেটাল অক্সাইড ইজিলি ডিজলভ, তারা সহজেই জলের মধ্যে ডিজলভ হয়। বাট সাম মেটাল অক্সাইডস লাইক জিঙ্ক অক্সাইড, লাইক অ্যালুমিনিয়াম অক্সাইড, দে ডু নট ডিজলভ ইন ওয়াটার ইজিলি। কে কে বলছি? জিঙ্ক অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, দে ডু নট dissolve in water easily। ঠিক আছে, তো যারা এই যে ডিজলভ করলো না, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এদের একটা স্পেশাল ক্যারেক্টারও আছে। দে হ্যাভ দ্য স্পেশাল ক্যারেক্টার দ্যাট ইজ অ্যাম্ফোটেরিক নেচার। এরা কি নেচারের? এরা হচ্ছে অ্যাম্ফোটেরিক নেচার। এবার পড়বো অ্যাম্ফোটেরিক নেচার কি, কাকে বলে। তো আমরা দেখলাম যে যারা হচ্ছে মানে যে দুজনের এক্সাম্পল পড়লাম, জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা জলে ডিজলভ করে না, এবং এদের এদের একটা অন্য নেচারও আছে, সেটা হচ্ছে অ্যাম্ফোটেরিক নেচার। আচ্ছা, তার মানে কিন্তু এটা আমি জেনারেলাইজ করছি না যে যেসব অক্সাইড জলে ডিজলভ হয় না তারা সবাই অ্যাম্ফোটেরিক নেচারের হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। জেডেন অক্সাইড, জিঙ্ক অক্সাইড আর হচ্ছে Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যেই এই প্রপার্টিটা দেখা যায়, অ্যাম্ফোটেরিক নেচার। এটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না, যারা জলে ডিজলভ করে না। যারা জলে ডিজলভ করে না তারা যে অ্যাম্ফোটেরিক হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, এরপরে দেখি যে অ্যাম্ফোটেরিক নেচার কাকে বলে, ব্যাপারটা কি। অ্যাম্ফোটেরিক নেচার, অ্যাম্ফোটেরিক নেচার মিনস ইট হ্যাজ, বা আমি বলতে পারি বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যারেক্টার প্রেজেন্ট। যদি অ্যাসিডিক আর বেসিক ক্যারেক্টার দুটোই প্রেজেন্ট থাকে কোনো কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে, তাহলে তাকে বলবো অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স। তো অ্যাম্ফোটেরিক নেচারটা কি? অ্যাসিডিক আর বেসিক দুটা নেচারই বিহেভ করতে পারে। তো অ্যাম্ফোটেরিক নেচার হচ্ছে দ্য কেমিক্যাল সাবস্টেন্স, এনি কেমিক্যাল সাবস্টেন্স which can behave as acid and as well as base, they are known as amphoteric substance। তো এই সাবস্টেন্সগুলোকে বলি আমরা অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স, আর এদের এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে আমরা বলি অ্যাম্ফোটেরিক নেচার। এবার কথা হচ্ছে যে বোথ অ্যাসিডিক আর বেসিক ক্যারেক্টার থাকবে, এটার মানে কি? মানে ধরো আমি একটা নিলাম, বললাম যে এক্স ইজ অ্যাম্ফোটেরিক ইন নেচার,
তাহলে এক্সকে যখন অ্যাসিডের প্রেজেন্সে আমি অ্যাসিডের সাথে রিয়াক্ট করাবো তখন একটা সল্ট প্লাস H2 গ্যাস তৈরি হবে। একটা সল্ট তৈরি হবে কারণ আমরা জানি অ্যাসিড আর বেস রিয়াক্ট করলে সল্ট হিসেবে সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এবার এই যে বেস এক্সটা কি, এক্সটা হচ্ছে অ্যাম্ফোটেরিক নেচার, অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স। তো সেই অ্যাম্ফোটেরিক সাবস্টেন্সটা এখানে বেস হিসেবে কাজ করছে, অ্যাসিডের সাথে রিয়াক্ট করে সল্ট প্লাস H2 তৈরি করছে। আবার বলছে যদি কোনো বেসের পাশে এই এক্সকে রাখি, বেস প্লাস এক্স, তখন এই এক্সটা অ্যাসিড হিসেবে বিহেভ করবে, আবার সেই একই সল্ট প্লাস H2 তৈরি করবে। তাহলে ব্যাপারটা বুঝতে হলো, তার যার দুটো ক্যারেক্টার আছে, ডবল রোল প্লে করতে পারে সে। কীরকম? একটা হচ্ছে অ্যাসিডের প্রেজেন্সে নিজেকে বেস হিসাবে অ্যাক্ট করতে পারে, নিজে বেস হয়ে যায়, আবার যখন বেস প্রেজেন্ট থাকে তখন অ্যাসিডে প্রেজেন্ট হয়ে যায়, অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তো এই ক্যারেক্টারটাই হচ্ছে অ্যাম্ফোটেরিক নেচার। তো বেসের প্রেজেন্সে অ্যাসিড হিসেবে বিহেভ করবে, অ্যাসিডের প্রেজেন্সে বেস হিসেবে বিহেভ করবে। এরপরে দেখো যে এক্সাম্পল, যে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এদেরকে বললাম আমি যে এরা অ্যাম্ফোটেরিক নেচার এদের আছে, বা এদেরকে বললাম আমি অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স। তো এদের রিয়াকশনগুলো দেখবো, যে এই রিয়াকশন থেকে আমরা প্রুভ করতে পারবো যে এদের মধ্যে অ্যাম্ফোটেরিক নেচার আছে কিনা। ওকে, এবার দেখি জিঙ্ক অক্সাইড। ফার্স্টে আমি জিঙ্ক অক্সাইডকে কনসিডার করছি, তারপরে অ্যালুমিনিয়াম পড়বো। জিঙ্ক অক্সাইডকে যখন আমি NaOH এর পাশে পাশে রেখেছি, রিয়াক্ট করাচ্ছি এর সাথে। তো NaOH কি? ইট ইজ এ স্ট্রং বেস। So zinc oxide, as it is a amphoteric substance, so it can behave as acid in presence of base. তাহলে যখন এদেরকে রিয়াক্ট করব তখন সোডিয়াম জিঙ্কেট তৈরি হবে। কি তৈরি হবে? সোডিয়াম জিঙ্কেট। এটা একটা সল্ট প্লাস H2 গ্যাস, তাই না? প্লাস H2 গ্যাস আর একটা সল্ট তৈরি হবে, এটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, ZnO2-। এটার নাম হচ্ছে জিঙ্কেট আয়ন। সামনে যদি তুমি সোডিয়াম দাও তাহলে এটার নাম হয়ে যাবে সোডিয়াম জিঙ্কেট। সামনে যদি তুমি পটাশিয়াম দাও তাহলে নাম হয়ে যাবে পটাশিয়াম জিঙ্কেট। ঠিক আছে? তো এটা আমাদের বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে অ্যাসিড আর বেস একটা রিয়াক্ট করেছে, সল্ট প্লাস H2 গ্যাস তৈরি করেছে। এটা ছিল আমার বিষয়। তো এখানে জিঙ্ককে দেখতে পেলাম যে জিঙ্ক ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাসিড। এবার বলছে HCl এর প্রেজেন্সে জিঙ্ক অক্সাইডকে যদি রাখা হয় তাহলে কি হতে পারে? তাহলে এটা বেস হিসেবে বিহেভ করবে। কেমন? এটা হয়ে যাবে বেস, এটা হয়ে গেল অ্যাসিড। তাহলে এরা একটা সল্ট তৈরি করবে, সেই সল্টটা কি? ZnCl2। ওকে, ZnCl2 প্লাস ওয়াটার H2। তাহলে এখানে সল্ট তৈরি হলো, সল্ট প্লাস ওয়াটার তৈরি হয়েছে। ঠিক আছে? তো যখন অক্সাইড বেস হিসেবে কাজ করে, রিমেম্বার, যখন অক্সাইড বেস হিসেবে কাজ করছে তখন ওয়াটার পাবো, তখন কিন্তু আর H2 গ্যাস পাবো না। মনে থাকবে? যখন অক্সাইড, যে কোনো অক্সাইড যদি বেস হিসেবে কাজ করে, জেনারেলি তো বেসে OH থাকে, কিন্তু মেটাল অক্সাইডগুলোও বেস হিসেবে কাজ করতে পারে। যখন মেটাল অক্সাইড বেস হিসেবে কাজ করবে তখন H2 না বেরিয়ে H2 বেরোবে। তাই অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস H2 হতে পারে, আবার অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস ওয়াটারও হতে পারে। দ্যাট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন, যে বেসটা কীরকম। এখানে দেখো OH বেস ছিল, হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়েছে। এখানে হচ্ছে এটা বেস জিঙ্ক অক্সাইড, মেটাল অক্সাইড, ওটা ছিল হাইড্রোক্সাইড, এটা অক্সাইড, তার জন্য ওয়াটার রিলিজ হয়েছে। এবার তাহলে এখানে সেটা পরের কথা, জিঙ্ক অক্সাইডকে কনসিডার করতে হবে, একবার অ্যাসিড হিসেবে কাজ করছে, একবার বেস হিসেবে কাজ করছে। তো একে আমি কি বলতে পারি? অ্যাম্ফোটেরিক ইন নেচার। হেন্স জিঙ্ক অক্সাইড ক্যান বি কনক্লুডেড অ্যাজ অ্যাম্ফোটেরিক নেচার, অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স। বারবার অ্যাম্ফোটেরিক সাবস্টেন্সকে অ্যাম্ফোটেরিক নেচার হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখি যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তো অ্যালুমিনিয়াম অক্সাইড, প্রথমে এর কার সাথে রিয়াক্ট করাবো? অ্যালুমিনিয়াম অক্সাইডকে রিয়াক্ট করছি
সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ঠিক আছে, NaOH। তো কি তৈরি করবে? সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইডকে রিয়াক্ট করাবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, Al2O3 প্লাস HCl। তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে প্লাস জল তৈরি হবে। তো এখানে HClটা তো অ্যাসিড, এর প্রেজেন্সে Al2O3 বেস হিসেবে অ্যাক্ট করছে, বেসের কাজ করছে, এটা তো বেস, তাহলে এর প্রেজেন্সে এটা অ্যাসিড হিসেবে কাজ করছে। তাহলে Al2O3 হ্যাভ বোথ প্রপার্টি অফ অ্যাসিড অ্যান্ড বেস। তাহলে অ্যাসিডিক আর বেসিক দুটো নেচার থাকার জন্য এটাকে আমি বলতে পারি যে দিস ইজ এ অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স, ঠিক আছে। দেখো অ্যাসিড আর বেস রিয়াক্ট করলে সবসময় একটা সল্ট উৎপন্ন হবে, সল্ট তৈরি হবে, সল্টের সাথে একটা হাইড্রোজেন গ্যাস বা ওয়াটার তৈরি হবে। সেটা ডিপেন্ড করবে যে অক্সিজেনটাকে ব্যালেন্স করতে পারছি কি পাচ্ছি না। যদি অক্সিজেন ব্যালেন্স হচ্ছে না তখন তোমাকে H2 ইউজ করতে হবে, আর যদি ব্যালেন্স হয়ে যাচ্ছে ইজিলি তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এটাই হচ্ছে ম্যাটার অফ কনক্লুশন আর কি, মোদ্দা কথা এটাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল। আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে পড়তে হবে, ক্লাস 11-এ আবার কাজে লাগবে। রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল। আমি যে অর্ডারগুলো আগের দিন বলেছিলাম, সেই পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম, এরকম করে অর্ডার বলেছিলাম অনেকগুলো। তো সেই অর্ডারটাই হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল, ঠিক আছে। তো সেটাকে মনে রাখার কি প্রসেস আছে এবং সেটা পরবর্তীকালে আরও কি কি কাজে লাগবে এটাই আমি বলবো তোমাদেরকে এখন। এবার দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজ কি, তার ডেফিনেশন কি। এটা বলছে দ্য অর্ডার অফ ইন্টেন্সিটি or reactivity of the metal or reactivity of metal is known as reactivity series. Reactivity series. তো reactivity series actually কি, the order of intensity or reactivity of metal is known as reactivity series. তার মানে কোন অর্ডারে রিয়াক্ট করবে। ধরো যে কোনো একটা কম্পাউন্ড আছে, ধরো অক্সিজেন আছে, তো অক্সিজেনের সাথে অনেকগুলো মেটাল আছে, যেমন তোমার কাছে ধরো লিথিয়াম আছে, সোডিয়াম আছে, অক্সিজেন আছে, অক্সিজেন বলছি, যে কোনো 4টা মেটাল ধরো, যে কোনো লিথিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, কপার আছে, অনেক মেটাল আছে। তো তার মধ্যে কে তাড়াতাড়ি অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেটালস উইল রিয়াক্ট ফাস্টার উইথ অক্সিজেন, সব থেকে তাড়াতাড়ি অক্সিজেনের সাথে কে রিয়াক্ট করবে। তো সেটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারবো, বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সোডিয়াম পাওয়ারফুল মেটাল নাকি পটাশিয়াম পাওয়ারফুল মেটাল, কপার পাওয়ারফুল মেটাল নাকি আয়রন পাওয়ারফুল মেটাল, তো সেটা জানার জন্য আমাদেরকে রিঅ্যাক্টিভিটি সিরিজ জানতে হবে, রিঅ্যাক্টিভিটি সিরিজটা মুখস্থও রাখতে হবে। তো আমি তোমাদেরকে রিঅ্যাক্টিভিটি সিরিজের অর্ডারটা দিচ্ছি যেটা এনসিইআরটিতে আছে, আর আমি একটা নিমোনিক বলবো
সেই নিমোনিক দিয়ে তোমরা মনে রাখতে পারবে পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক টেবিল বলছি, রিঅ্যাক্টিভিটি সিরিজের কারেক্ট অর্ডারটা। তো ফার্স্ট হচ্ছে কে, কে মানে পটাশিয়াম সবার উপরে, তারপর কে আছে সোডিয়াম, তারপরে কে আছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পর আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম, আচ্ছা, তারপরে কে আছে কার্বন, কার্বনের পর আছে জিঙ্ক, তারপরে আছে বোধহয় আয়রন নাকি, জিঙ্কের পর আয়রন, তারপরে আছে টিন, তারপরে আছে লেড, তারপরে আছে হাইড্রোজেন, তারপরে আছে কপার, তারপরে আছে সিলভার, তারপরে আছে গোল্ড, গোল্ড হচ্ছে AU। তাহলে দেখো এই যে সিরিজটা দেখতে পাচ্ছ একটা লম্বা সিরিজ, নিচের দিকে এর কি হয়, এর নিচের দিকে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। যখন আমরা এই গ্রুপের নিচে চলে যাব একদম, তখন তাদের রিঅ্যাক্টিভিটিটা ডিক্রিজ করবে। যেমন ধরো আমি বলছি পটাশিয়ামের নিচে সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামের রিঅ্যাক্টিভিটি হচ্ছে কম, পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি হচ্ছে বেশি। আবার যদি যে কোনো দুটো মেটাল ধরো, অ্যালুমিনিয়াম ধরো আর জিঙ্ক ধরো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই অ্যালুমিনিয়াম আর জিঙ্ক। এবার অ্যালুমিনিয়াম হচ্ছে ওপরে আছে, তাই অ্যালুমিনিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু জিঙ্ক। যে ওপরে থাকবে সে বেশি রিঅ্যাক্টিভ, যে নিচে থাকবে সে কম রিঅ্যাক্টিভ, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এবার যদি আমি অক্সিজেন দিয়ে দেই, অক্সিজেনের সাথে কে ফাস্টার রিঅ্যাক্ট করবে, পটাশিয়াম আর সোডিয়াম, পটাশিয়াম উইল রিঅ্যাক্ট উইথ অক্সিজেন ফাস্টার। ওকে, নেক্সট দেখবো এটাকে মনে রাখার উপায়। তো এটার নামগুলো আমি আগে লিখে দিই। এগুলো, এটা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন, এটা হচ্ছে টিন, এটা হচ্ছে লেড, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কপার, এটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে গোল্ড। ঠিক, গোল্ড। ঠিক আছে, তো এবারে সমস্যা যেটা হচ্ছে হাইড্রোজেনকে নিয়ে। বলছি যে হাইড্রোজেন তো গ্যাস, এটা তো আর মেটাল নয়, আর রিঅ্যাক্টিভিটি সিরিজে প্রত্যেকটাই মেটাল আছে, তাহলে এখানে হাইড্রোজেনকে দেওয়ার কি মানে আছে? হাইড্রোজেনটা হচ্ছে আমার স্কেল, হাইড্রোজেনটাই হচ্ছে স্কেল, হাইড্রোজেন ইজ দ্য স্কেল, স্কেল মানে অরিজিন আর কি, হাইড্রোজেন ইজ দ্য অরিজিন। দেখো এই যে রিঅ্যাক্টিভিটিগুলো আমরা কি করে মানে বুঝতে পারছি যে পটাশিয়ামটা বেশি রিঅ্যাক্টিভ, সোডিয়ামটাও কম রিঅ্যাক্টিভ, এটা কিভাবে মেপেছি আমরা? যেমন সেই অ্যাটমিক মাস হচ্ছে একটা রিলেটিভ কনসেপ্ট, যেখানে কার্বনের 1/12 পার্টের তুলনায় যে যতটা ভারী, যতগুণ ভারী, সেটাই হচ্ছে তার অ্যাটমিক ওয়েট। ঠিক একইভাবে এখানের এই যে স্কেল বা অরিজিন, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও হাইড্রোজেন কিন্তু খুব রিঅ্যাক্টিভ এলিমেন্ট, সে হচ্ছে অক্সিজেনের সাথে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে। তো অক্সিজেনের সাথে হাইড্রোজেনও রিঅ্যাক্ট করে, তো হাইড্রোজেনের থেকে কে বেশি রিঅ্যাক্ট করে, মানে কে হাইড্রোজেনের থেকে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে, বা হাইড্রোজেনের থেকে কে বেশি ইফেক্টিভলি রিঅ্যাক্ট করে অক্সিজেনের সাথে, তো সেই অক্সিজেনের সাথে রিঅ্যাক্টিভিটি দেখেই এই পুরো লিস্টটা তৈরি করা হয়েছে। হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও একে জায়গা দেওয়া হয়েছে কেন? তার কারণ হাইড্রোজেন গ্যাস হলেও কি হবে, এদের রিঅ্যাক্টিভিটি অনেকটাই বেশি, এদের রিঅ্যাক্টিভিটি অনেকটাই বেশি, হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি অনেকটাই বেশি। বা আমি এটা বলতে পারি যে হাইড্রোজেনের যে অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করার যে ক্যাপাবিলিটি, সেটা এই মেটালগুলোর মতোই অনেক বেশি, সেই জন্য হাইড্রোজেনকে প্লেস করেছি এখানে। সো এটা হলো তোমার রিঅ্যাক্টিভিটি সিরিজ, কমপ্লিট রিঅ্যাক্টিভিটি সিরিজ। এবার এই রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে মনে রাখবো কিভাবে, তার জন্য জানতে হবে একটা নিমোনিক। তো সেই নিমোনিকটা বলে দিচ্ছি,
গুগল করলে ইজিলি পেয়ে যাবে খুব, তাও আমি বলে দিচ্ছি। ওকে, তো আবার একটু লিখতে হবে। তো পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন, আয়রনের পর কে আছে, টিন, লেড, হাইড্রোজেন, কপার, এজি, এইউ। এইটা হচ্ছে আমার পুরোপুরি রিঅ্যাক্টিভিটি সিরিজ। তো পটাশিয়ামকে বলছে প্লিজ, কি বলছে, প্লিজ স্টপ, প্লিজ স্টপ কলিং, প্লিজ স্টপ কলিং মি এ কেয়ারলেস জেব্রা, কেয়ারলেস জেব্রা, instead try learning how copper saves gold। কি বলছে, প্লিজ স্টপ কলিং মি এ কেয়ারলেস জেব্রা, ইনস্টিড ট্রাই লার্নিং হাউ কপার সেভস গোল্ড। তো এখানে দেখো, প্লিজ ফর পটাশিয়াম, পটাশিয়াম কথাটা থেকে প্লিজ আসছে, প্লিজ থেকে পটাশিয়াম মনে রাখবে, স্টপ থেকে মনে রাখবে সোডিয়াম, কলিং থেকে মনে রাখবে ক্যালসিয়াম, মি থেকে মনে রাখবে ম্যাগনেসিয়াম, এ থেকে মনে রাখবে অ্যালুমিনিয়াম, কেয়ারলেস থেকে মনে রাখবে কার্বন, জেব্রা থেকে মনে রাখবে জিঙ্ক, ইনস্টিড থেকে মনে রাখবে আয়রন, ট্রাই থেকে মনে রাখবে টিন, লার্নিং থেকে মনে রাখবে লেড, হাউ থেকে মনে রাখবে হাইড্রোজেন, আর তো কপার, সেভস থেকে মনে রাখবে এটা হচ্ছে সিলভার, আর গোল্ড তো গোল্ড হিসেবেই আছে, আর কপার তো কপার হিসেবেই আছে। ওকে, so this is the mnemonic by which you can learn, memorize, remember, by heart, যা খুশি করতে পারো, এটা হচ্ছে নিমোনিক। আর কারো যদি এমনি মনে থাকে তো এমনি মনে রাখবে, কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। অ্যাকচুয়ালি কারেক্ট অর্ডারটা লেখাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, আই থিঙ্ক রিঅ্যাক্টিভিটি সিরিজ নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি কারো সমস্যা হয় অবশ্যই ফোন করবে। তো